আমি কিছু শুনতে পারলাম না। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। সৃজন বাবু, বারবার শ্বেতপত্র চাইতেন আপনারা, সিএজি রিপোর্টটা দেখতে চাইলেই তো হতো, ইচ্ছে করে চাইতেন না নাকি এই রিপোর্টের ধারবার জানতেন না? আর বলছি, আপনারা বিজেপির হয়ে প্রশ্ন করা বন্ধ করুন। যে সময় আমফান হয়েছিল সেই সময় রাজ্যে বিরোধী দল তখন বিজেপি বড় করে, তার আগে এইসব লোকসভা ভোট তাতে করে 19টা আসন পাওয়া এইগুলো হয়ে গেছে। দিল্লির ক্ষমতায় তারা ছিল। বিজেপির জন্য তৃণমূল সরকার 2026 অব্দি তৃণমূলের লোকেরা, তাদের দুর্নীতিগ্রস্ত লোকেরা মৌরসিপাট্টা চালাতে পেরেছে, কারণ বিজেপির নেতারা বছরের পর বছর তাদের জেল করে নি। ক্যাগ রিপোর্ট আমি চাইলাম কিনা তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হলো যে সিএজি রিপোর্ট দিল্লির সরকার জনগণের সামনে এনে তৃণমূলের দুর্নীতিকে বেআব্রু করে দিল না কেন। সুতরাং বিজেপির হয়ে প্রশ্ন করবেন না, আমার হাত জোড় করে অনুরোধ আপনাদের কাছে। আমরা আমাদের মতো করে আমফানে বিপর্যস্ত মানুষের পাশে কান্তি গাঙ্গুলিরা দাঁড়িয়েও ছিলেন। অ্যাট দ্য সেম টাইম আমফানের দুর্নীতি সৃজন কমলিকা বলছি নিউজ 18 থেকে। আমরা কিভাবে প্রশ্ন করব সেটা তো অবশ্যই আমরা বুঝবো। বিষয়টা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে আমফানে এত দুর্নীতি, এই নিয়ে তোমার রিয়াকশন চাওয়া হয়েছে। বিজেপির হয়ে, তৃণমূলের হয়ে, কংগ্রেসের হয়ে কাকে নিয়ে সাংবাদিকের মতো প্রশ্ন করে সৃজন? উত্তরটা চাইছি যে আমফানে দুর্নীতি হয়েছে, অপোজিশন কি করেছে? তোমার যেমন আমাকে প্রশ্ন করার অধিকার আছে, আমি কি বলবো সেইটা। হ্যাঁ, না, আমি তার উত্তরটাই সৃজন দিলাম। আমি জানতে চাইছি যে হ্যাঁ, আমফানে দুর্নীতি নিয়ে বামফ্রন্টের কি বক্তব্য, সিপিএম কি করেছে, এটাই জানতে চাই। আমাকে যদি এইটা তোমার অ্যাঙ্কার প্রশ্ন করেননি, তোমার অ্যাঙ্কার প্রশ্ন করেছেন আপনারা কি ইচ্ছে করে ক্যাগ রিপোর্টটা চাননি, আমি সেইটার উত্তর বলছি। আমি তো তোমায় প্রশ্ন করছি, তুমি এখন উত্তর দাও না। হ্যাঁ, তাহলে আগের প্রশ্নটা ভুল করে দাও। কোন প্রশ্ন ভুল করা হয়নি, কোন প্রশ্ন ভুল করা হয়নি। আমার উত্তরটা ভুল নয়। এবার যে প্রশ্নটা তুমি করছো আমি এবার সেটার উত্তর দিচ্ছি। হ্যাঁ বলো, কোথায়? রাস্তায় দেখিনি, সেটাই বলছি। একদম রাস্তায় ছিলাম। কান্তি গাঙ্গুলি থেকে শুরু করে আমরা আমফানের সময় মানুষের সাহায্যার্থে দৌড়াদৌড়ি করেছি। অ্যাট দ্য সেম টাইম আমার যতদূর মনে পড়ছে তখনও বিধানসভা পশ্চিমবঙ্গে সুজন চক্রবর্তীরা ছিলেন। আমাদের পার্টির পক্ষ থেকে আমফানে ত্রিপল চুরি বা অন্যান্য ত্রাণ চুরির দুর্নীতি হচ্ছে, এই নিয়ে অসংখ্যবার আওয়াজ তোলা হয়েছে। বরং সেই সময় বাইডেন, যারা বাংলায় প্রধান বিরোধী দল বলে নিজেদের ক্লেম করতেন, সেই বিজেপি নেতারা তারপরেও দীর্ঘদিন তারা এই নিয়ে কেন্দ্রীয় সরকার তাদের হাতে থাকাকালীনও যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা তারা করেননি। আমরা মানুষের দাবি দাওয়া নিয়ে রাস্তায় ছিলাম এবং সরকারি ত্রিপল চুরি, সরকারি ত্রাণ চুরি, সরকারি এই ইনফ্লেটেড করে দেখানো ইত্যাদি, এবং সেখান থেকে পরবর্তী পঞ্চায়েত ভোট, তারপরে যে পঞ্চায়েত ভোট হলো 2023-এর, তার টাকাটা তুলে নেওয়া তৃণমূলের পক্ষ থেকে, এই কুকীর্তিগুলো বারবার আমাদের পার্টি সামনে এনেছে। সোশ্যাল মিডিয়াতে অবশ্যই দেখা গেছে কিছু মিছিল করনি, এটা অবশ্যই বলা হচ্ছে না, কিন্তু যেভাবে একটা অপোজিশন, বিধানসভায় সেরকম তোমাদের প্রতিনিধিত্ব ছিল না সেটাও মানছি, কিন্তু মনে হয় নাকি যে যেভাবে, যতটা ভাবে রাস্তায় নামা উচিত ছিল সেইটা তোমরা নামোনি? সেটাই আমার প্রশ্ন। আমার মনে হয় যে আমরা সেই সময় মানুষের বিপর্যয়ের মধ্যে, মানুষের বিপদের মধ্যে, বিপর্যয়ের পরেও তো আরো 4 বছর ছিল, তাই নয় কি? তোমার মনে থাকবে কমলিকাজি, সেটা হচ্ছে একটা সময় তৃণমূলের নেতাদের বাড়ি ঘেরাও করতে শুরু করেছিল জনতা, কাটমানির টাকা ফেরোচ্ছে, তোমার মনে থাকবে নিশ্চয়। বা তুমি ধরো পার্থ চ্যাটার্জিদের জেলে যাওয়ার ঠিক আগের সময় পশ্চিমবঙ্গে এসএফআই ডিওয়াইএফআই এর নেতৃত্বে ছাত্র যুব আন্দোলন উত্তাল পর্যায়ে গিয়েছিল। সুতরাং পশ্চিমবঙ্গের দুর্নীতির প্রশ্নে, দুর্নীতিকে অ্যাড্রেস করার প্রশ্নে বামপন্থীরা আন্দোলনের রাস্তায় কোথাও কম ছিল আমি তা মনে করি না। বরং যারা কেন্দ্রীয় সরকারে ছিলেন 2015 সালে এসে যাদের নেতা বলে গেছিলেন ভাগ মুকুল ভাগ, তারা এসে গত 12 বছর ধরে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগ্রস্ত নেতাদের ক্ষমতায় থাকতে দিয়েছে, জেলে পড়েননি। তার একদম সাম্প্রতিকতম উদাহরণ হলো আরজি কর,
যেভাবে তদন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে, বিজেপির এমএলএ অভয়ার মা এখন বলছেন যে সিবিআই কি করছে, এখন তো আমরা ক্ষমতায়, তাহলেও কেন হচ্ছে না? এই প্রশ্নগুলো বিজেপিকে করা উচিত। আমাদের বিধানসভায় প্রতিনিধিত্ব ছিল না, আমরা সেটা তো ডেফিনেটলি বুঝে নেব যে আমরা প্রশ্ন কিভাবে করব, কিন্তু প্রশ্নটা সেইখানে অবশ্যই থেকে যায় যে যেখানে সোশ্যাল মিডিয়াতে তোমরা বিভিন্ন, এই যে যেরকম দুদিন আগে আন্দোলনে আমরা দেখলাম যে তোমাদের যে মিছিল, সেই মিছিলে তোমাদের রাশ ছিল না, বাইরের লোকে এসে তোমরা নিজেরাই বলেছো যে যারা এসেছিল তারা বাইরের লোক ছিল এবং তারা বিভিন্নভাবে সাংবাদিকদের পেটায়। হ্যাঁ, সেটা তো তোমাদের তো নিজেদের মধ্যে সেই রাশটা ছিল না, ছিল না তো রাশ, সেই রাশটা ছিল না, সেটা নিয়েও তো একটা প্রশ্ন রয়েই গেছে। শুনতে পারবে? আমি উত্তর দিচ্ছি। আগের দিনের মিছিলে বহিরাগত গুন্ডারা ঢুকেছে, তাদের কাউকে কাউকে সরকার চিহ্নিত করে গ্রেফতার ইত্যাদি করার কথা বলেছে, বোঝা গেল। কিন্তু তোমাদেরও যে ভূমিকা ছিল সৃজন, সেই ভূমিকা খুব, বলতে দাও প্লিজ, তুমি বলার সময় বলো। এসএফআই সাংবাদিক সম্মেলন করে দেখিয়েছে বিজেপির গুন্ডারা, তারাও বহিরাগত, তারাও মিছিলের কেউ না, তারা ওই মিছিলে সরকারি গাড়ির ওপর থেকে, কিন্তু তোমাদের মিছিলে তোমাদেরই রাশ থাকলো না, সেটা কি করে হয়? এত একটা রেজিমেন্টেড পার্টি, এটা তো একটা প্রশ্ন হয়। যাই হোক, আজকে আমাদের এই পুরো বিষয়টা আমফান নিয়ে হচ্ছে। না, রাশ ছিল না, এটা তো মানতে হবে, রাশ ছিল না, রাশ তো ছিল না, বিজেপির বহিরাগত রেজিমেন্টেড পার্টি রাশ ছিল না, এটা তো বলতে হবে। সাংবাদিক পেটানো হলো, আমি তোমাকে আটকাচ্ছি না সৃজন, এইটা এই জিনিসটা জাস্ট বলার চেষ্টা করছি, যদিও এইটা একেবারেই অন্য বিষয়, কিন্তু এই জিনিসটা যথেষ্ট দুঃখের যে তোমাদের রাশ ছিল না এবং তোমাদের বিভিন্ন নেতারা, তোমরা দুঃখ করেছো, বিভিন্ন নেতারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যেটা, সেটা ঠিক নয়। সুতরাং সেটা নিয়ে আমাদের আরেকদিন অবশ্যই আলোচনা হবে। আমি উত্তর দেবো, তুমি বলেছো আমার উত্তরটা নিয়ে ফটোটা কাটো, কারণ না হলে তুমি একা বলে যাবে এবং তোমার দর্শকরা ভাববে যে আমি উত্তর দিচ্ছি না। আমার উত্তরটা তোমার দর্শকদের শোনা উচিত। বলবো? আমি তো আবারও তোমাকে একটাই কথা বললাম, আমি যেটা বলছি যে তোমাদের হাতে ছিল না রাশ। আমাকে বলতে দাও, আমাদের হাতে রাশ ছিল না, সেটা আমরা বুঝবো। যেভাবে তুমি একটু আগে বললে যে সংবাদ মাধ্যম বুঝবে, তারা কি বলবে। আমার সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, বিজেপির বহিরাগত গুন্ডারা ঢিল ছুঁড়েছে সেইটা দেখান এবং তাদের গ্রেপ্তারি দাবি করুন। ঠিক যেভাবে আফরোজ বা নাহিদদের গ্রেপ্তারি দাবি করছেন, ঠিক সেইভাবে মৌলালী যুব কেন্দ্রের বাইরে যে বিজেপির গুন্ডারা ঢিল ছুঁড়েছে তাদের গ্রেপ্তারিও দাবি করুন। তাহলে আমরাও বুঝবো যে সংবাদ মাধ্যমও নিরপেক্ষতা পালন করছে, তারা বিজেপির হয়ে কথা বলছে না। যদি সেটা তারা না করে, তাহলে আমাদের মতো লোককে ফোন করলে বিজেপির হয়ে প্রশ্ন করবেন না, এই কথাটা শুনতে হবে। সংবাদ মাধ্যমকে অনেক ধন্যবাদ সৃজন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে সরাসরি কমলিকার কাছে আরো একবার যাব। কমলিকা, আমরা দেখছি যেন একেবারে দুর্নীতির এভারেস্ট, যেমনটা তুমি বললে যে ক্যাগ রিপোর্ট তো পেশই হয়নি, আর তারপরে একের পর এক যে দুর্নীতি প্রকাশ্যে আসছে, যে বেনিয়ম প্রকাশ্যে আসছে, অর্থাৎ এক বিপর্যয়ের টাকা আরেক বিপর্যয়ের, মানে দুর্নীতির জালটা একেবারে রন্ধ্রে রন্ধ্রে। পুরোটাই দেখা যাচ্ছে যে দুর্নীতি রয়েছে এবং রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। এবং আরও একটা ছবি মনে করিয়ে দিতে চাই, যখন আমফান হয়েছিল তখন স্বয়ং প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন এবং সেখানে গিয়ে বৈঠকে আমাদের মনে আছে যে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি কি, তার কি ব্যবহার ছিল, তিনি বেরিয়ে এসেছিলেন। বারবার এই জিনিসটা বলা হয়েছে গত 15 বছর ধরে যে কেন্দ্র কোনো টাকা দিচ্ছে না। আবার এই যে ক্যাগ রিপোর্ট দেখা যাচ্ছে, এই ক্যাগ রিপোর্ট কেন সামনে আসেনি, তার যে সত্যি, সেই সত্যি তো এখন দেখা যাচ্ছে। এবং এই ক্যাগ রিপোর্ট পেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু 4-5 বছর ধরে এই ক্যাগ রিপোর্ট না পেশ করার কারণ এই সমস্ত দুর্নীতি। এবং শুধুমাত্র এটা তো শুধু আমফানের একটা পার্ট, যেটা আমরা জানতে পাচ্ছি যে নগরোন্নয়ন দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যে ক্যাগ যে রিপোর্ট আছে, তাতে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস রয়েছে, যেটা তৎকালীন তৃণমূল সরকারকে বেকায়দায় ফেলতে পারতো। এবং আমফান, এটা কাকে নিয়ে দুর্নীতি হয়েছে? এখানে মানুষ যাদের ত্রাণের প্রয়োজনীয়তা ছিল, সেই ত্রাণ নিয়ে দুর্নীতি হয়েছে। কমলিকা, আবার আসবো তোমার কাছে, তবে এই মুহূর্তে তোমাকে জানাই যে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে। তোমার প্রশ্ন। শুভঙ্কর বাবু, কি বলবেন যে এই যে আমফানের যে দুর্নীতি, ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্টে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস বেরিয়ে আসছে, যে কিভাবে দুর্নীতি হয়েছিল, আপনি কি বলবেন এটা নিয়ে? দেখুন, যে কোনো যদি দুর্নীতি হয়ে থাকে
প্রাণ দেওয়ার ক্ষেত্র হোক কিংবা হচ্ছে প্রতিরক্ষায় হোক, যে কোনো দুর্নীতি বরদাস্ত করা অনুচিত। কারণ অসংখ্য আমাদের প্রান্তিক মানুষ আছেন, তারা এই দুর্নীতির কারণে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যেমন প্রতিরক্ষার ক্ষেত্রে দুর্নীতি হলে সুরক্ষার প্রশ্ন নিয়ে আজকে সমস্যা হয়, ঠিক তেমনি ভাবে একেবারে যে গ্রামের কোনো ত্রাণ কিংবা গ্রামের ক্ষেত্রে কোনো উন্নয়নমূলক কাজে যদি দুর্নীতি হয়, সেখানেও কিন্তু দেখা যায় যে গরিব মানুষেরা সাফার করে। আলটিমেট দেশের জনগণ যেখানে সাফার করছেন। ক্যাগের যে রিপোর্ট হ্যাঁ ক্যাগ হোক, সে শিক্ষায় হোক, সে স্বাস্থ্যয় হোক, কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না। কারণ সাধারণ মানুষেরা বুঝতে পারেন না, এবং এই দুর্নীতিতে কেউ একেবারে পূর্ণমাত্রায় দেখা যাচ্ছে কোনো বিচার নেই, কেউ খুন করে দিচ্ছেন পূর্ণমাত্রায় বিচার নেই, কেউ পুরো ত্রাণের জিনিস লোপাট করে দিচ্ছেন কোনো বিচার। এই জায়গায় আমার মনে হয় স্বচ্ছতার প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে আইনের পথে চলবে, এবং যা যা রিপোর্ট আছে তার সত্যতা, সেই রিপোর্ট সঠিক না বেঠিক সেগুলো বিচার্যের বিষয়। এবং আমি মনে করি কোনো দুর্নীতিকেই একেবারে জিরো টলারেন্স নীতিতে আনা প্রয়োজন। দুটো প্রশ্ন শুভঙ্কর বাবু আপনার কাছে। এক, এই ক্যাগ রিপোর্ট কি এই কারণেই এতদিন ধরে পেশ করা হয়নি আপনার মনে হয়? দুই, বিরোধীরা, আপনারা যারা বিরোধীরা তখনও ছিলেন, এখনো যারা বিরোধী রয়েছেন, এই বিষয়ে কংগ্রেসকে কতটা সোচ্চার হয়েছিল সেরকম ভাবে কিন্তু দেখা যায়নি। এটা নিয়ে আপনি কি বলবেন? আর কেন ক্যাগ রিপোর্ট এতদিন পেশ হয়নি? আমি মধ্যিখানে শুনতে পাইনি, কিন্তু আমি একটা জিনিস মনে করি যে যারা সরকার পরিচালনা করেন তাদের স্বচ্ছতা আছে, এবং তারা যদি স্বচ্ছতা না আনেন এবং করাপ্টেড মন্ত্রীদের বসিয়ে রাখেন, যারা টাকা নিচ্ছেন তাদেরই পদাধিকারী হিসেবে রেখে দেওয়া হয়, আমার মনে হয় তাতে দেশের স্বাস্থ্য ভালো হবে না। এবং সেই ক্ষেত্রে আমার মতে আইন মোতাবেক এবং পুরো স্বচ্ছতা বজায় রেখে কাজ করা প্রয়োজন, যেখানে কোনো হিংসা যাতে না থাকে, আইনত বিষয়টাকেই গুরুত্ব বেশি ভাবে দেওয়া হয়। কংগ্রেস এই বিষয়টাকে কি সেরকম ভাবে তুলেছিল? সেটা তো আমরা দেখতে পাইনি, যে এতগুলো বছরের ক্যাগ রিপোর্ট পেশ হলো না, সেটাকে নিয়ে তো কংগ্রেসকে রাস্তায় দেখা যায়নি। আপনার মনে হয় সঠিকভাবে ধ্যান ধারণা নেই। 2021-এ আমাদের কোন প্রতিনিধি বিধানসভার প্রতিনিধির জন্য না শুভঙ্কর বাবু, রাস্তায় তো নামতেই পারে। আইনের বিষয়টা জেনে তারপরে আপনি রিপোর্টের কথা বলুন। না, ক্যাগ রিপোর্ট যে পেশ হয়নি সেটা অবশ্যই বিধানসভায় তোলা যায়, কিন্তু এই যে সীমাহীন দুর্নীতি, এবং এটা আপনারা জানতেন, সেইটা নিয়ে আপনারা কতটা রাস্তায় নেমেছেন, এই বিষয়টা নিয়ে আমার প্রশ্ন। আপনি কার হয়ে? আপনি তো একজন সাংবাদিক, যে দেশের মন্ত্রী টাকা, তারপরেও তাকে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। ধন্যবাদ শুভঙ্কর বাবু।